বাঙালি নাকি ব্যবসা করতে জানে না, এই মিথটাকে যারা পুরোপুরি ভেঙে দিয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। তিনি যেমন একাধারে ব্যবসায়ী, অন্যদিকে তিনি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারও। তিনি ছবি তুলতে ভালোবাসেন, বন্য প্রাণীদের নিয়ে কাজ করেন এবং সময় পেলেই গান শোনেন এবং গান করেনও। তার গলার সুর আমাদের মোহিত করে। তিনি বাঙালি উদ্যোগপতিদের মধ্যে অন্যতম। আজকে সুনন্দিনীর আড্ডায় আমার সাথে আলাপচারিতায় রয়েছেন শিলাদিত্য চৌধুরী। কিছুদিনের মধ্যেই আমরা আপনার নতুন রেস্তোরাঁর খবর পেয়েছি, তো একটু বলুন সেটা নিয়ে কিরকম লাগছে, নতুন আবার একটা ভেঞ্চার আপনার আর বাঙালিদের জন্য সেটা। চৌধুরী অ্যান্ড কোম্পানি আমার ভাই দুজনের নতুন উদ্যোগ, কিন্তু এটা নতুন হয়তো মানুষের কাছে নতুন, কিন্তু মাচ বিফোর উই স্টার্টেড আওয়ার বিজনেস অফ রেস্টুরেন্টিং, লাস্ট 15 বছর আগে যখন আমরা এই ব্যবসায় এসেছিলাম, সবার আগে কিন্তু মাথায় আসে বাঙালি রেস্টুরেন্ট করবো। দেরি হলো কেন? তার কারণ আমাদের মনে হয়েছিল যদি কখনো বাঙালি রেস্টুরেন্ট করি, এমন কিছু করতে হবে যাতে মিউটু না মনে হয়, মানে আর একটা বাঙালি রেস্টুরেন্ট নয়, মানে উই হ্যাভ টু ক্রিয়েট এ ডিফারেন্স। তো রিসার্চ চলেছে বহু বছর ধরে, আউট হয়েছে, চ্যাপ্টার 2 হয়েছে, একটু ফোকাসটা শিফট হয়ে গিয়েছিল। আর আমরা ব্যক্তিগতভাবে মনে করি আউট অফ অল দ্য ইন্ডিয়ান কুজিনস, বাংলা খাবার কিন্তু মানে খুব ডিফিকাল্ট একটা কুজিন, মানে খুব দক্ষতার দরকার বাঙালি খাবার বানাতে গেলে। তো উই ওয়েটেড ফর দ্য রাইট টাইম। তো লাস্ট 3 বছর তো লেগে গেল রিসার্চই করতে, এবং রিসার্চ করতে গিয়ে দেখলাম পাইস হোটেল, 100 পাইস হোটেল তো নিশ্চয়ই জানো তোমরা। ব্রিটিশাররা যখন আমাদের দেশে আসে, প্রথম যে দুটো জিনিস ওরা গড়ে তোলে মানে পোর্ট অ্যান্ড কোর্ট। তো পোর্ট আর কোর্টে কাজ করার জন্য বহু মানুষ জেলা থেকে আসতো, কলকাতার বিভিন্ন জায়গা থেকে আসতো। তারা খাবে কি? প্রথম পাইস হোটেল গড়ে ওঠে পোর্ট এবং কোর্টকে ঘিরে। পাইস হোটেল মানে কি? পেট চুক্তি খাবার, 1 পয়সায় যতটা খাবার খেতে পারবে। সো দ্যাটস হাউ পাইস হোটেল ইভলভ উইথ টাইম। বাট স্যাডলি এখন আস্তে আস্তে যে কটা পাইস হোটেল রয়েছে কলকাতা শহরে খুব জীর্ণ অবস্থায় রয়েছে। পাইস হোটেল আমার মনে আছে, আমি পড়েছিলাম ছোটবেলায় ওই গোলন্দা স্টিমার কারি, কারণ বাংলাদেশে there was a port called গোলন্দায়, সেখানে যে স্টিমারটা ছাড়তো তার সেখানে কিছু পাইস হোটেল ছিল। তো গোলন্দায় স্টিমার ওই কারি খাওয়ার জন্যই লোকে গোলন্দায় যেত বহু মানুষ। তো পাইস হোটেলের কিন্তু সাংঘাতিক একটা বৈচিত্র্য রয়েছে। আদর্শ হিন্দু হোটেল বিভূতিবাবুর বা প্রচুর আমাদের যারা বাঙালি লেখক রয়েছেন তাদের বইতে এবং প্রচুর রেফারেন্স রয়েছে পাইস হোটেলে। বাট পাইস হোটেল somehow is a lost form of restauranting আজকের দিনে। So Chaudhuri and Company is our tribute to the Pais Hotel culture of the 1920s, 30s, 40s, 50s. আবার সেই আমেজটাকে ফিরে এনেছে। তবে আজকের দিনে মানুষ আর মাটিতে বসে খেতে পারবে না। যদি 2026-এ পাইস হোটেল হতো, আজকের দিনে যদি পাইস হোটেল হতো, কিভাবে থাকতো সেটাই আমাদের প্রচেষ্টা, সেটাকে আমরা তুলে ধরেছি। আমরা বলছি না ইটস এ পাইস হোটেল, ইট ইজ আবার ট্রিবিউট টু দ্য পাইস হোটেল কালচার অফ দ্য 20s, 40s and 50s। মানে ওই যে থালিতে করে যে বিভিন্ন রকম থালি নয়, দ্য ওভারঅল অ্যাম্বিয়েন্ট, ছোট ছোট জিনিস। তখনকার দিনে না মানুষ যখন পাইস হোটেল যেত ট্রাঙ্ক নিয়ে আসতো, ট্রাঙ্কের নাম লেখা থাকতো, নাম্বার লেখা থাকতো, ট্রাঙ্কগুলো রিসেপশনে রেখে, মানে রিসেপশন মানে বাইরে ক্যাশিয়ারের কাছে রেখে লোকেরা খেতে যেত। এখানে সেরকম ট্রাঙ্ক রয়েছে, সবার নাম লেখা, মানে জাস্ট একটা সিম্বলিক বোঝার জন্য। আচ্ছা, পাইস হোটেলে তখনকার দিনে ঢুকলেই না ক্যাশিয়ারের মাথার উপর আই এম শিওর ইউ হ্যাভ সিন মা কালীর প্রচুর ছবি রাখা থাকতো বিভিন্ন ফর্মে। তার কারণ প্রচুর ব্রাহ্মণ আসতো, তো তাদের ধারণা ছিল ব্রাহ্মণ ঠাকুরের হাতের খাবারই ওনারা খাবেন। কোনো মানে তখনকার দিনে কোনো জিংস ছিল হয়তো, মুসলমান বাবুর্চি যেন কেউ না কাজ করে কিচেনে, তাই জন্যই কিন্তু পাইস হোটেলে সবসময় মা কালীর ছবি থাকতো। ঠিক সেই জিনিসটাকে আমরা রিক্রিয়েট করেছি আমাদের চৌধুরী অ্যান্ড কোম্পানিতে। ঢুকেই প্রচুর এই সিম্বলিক মা কালীর ছবি রয়েছে। আর সব থেকে কিছু কিছু ইন্টারেস্টিং ফেসেট, পাইস হোটেলে না মানুষ টেবিল শেয়ার করতো, একটাই টেবিলে 4 জন খাচ্ছে, 4টে বিভিন্ন কাস্টমার কিন্তু, তাই জন্য প্রত্যেকটা চেয়ারের পেছনে নাম্বার লেখা থাকতো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। যখন বিলটা দেয় 3 নম্বরের বিলটা দিয়ে দে, 1 নম্বরের বিলটা দে, যাতে ইজিলি ওটা রিকল করা যায়। এখানেও প্রত্যেকটা চেয়ারের পিছনে আমরা নাম্বার রেখেছি। সেই কলাপাতায় খাবার দিচ্ছি, বাট কলাপাতায় তো আর এখন খেতে পারবে না মানুষ, কারণ আনহাইজেনিক। যখন কলাপাতাটা তুলে নিয়ে যাবে হয়তো ঝোল পড়ে যেতে পারে। আমরা কলাপাতা রেখেছি, বাট উই আর ইউজিং কলাপাতা অ্যাজ আ টেবিল ম্যাট। কলাপাতার উপরে উই আর ইউজিং ক্রকারি এন্ড কাটলারি।
তো পুরো জায়গাটাই না একটা প্রাইস হোটেলের আমেজ পাওয়া যাবে আর কি, ফ্রম দ্য এন্ট্রি টু দ্য এক্সিট। কস্টিউম যেটা করেছি, পারহ্যাপস উই আর দ্য ফার্স্ট রেস্টুরেন্ট ব্র্যান্ড যারা কোনো ডিজাইনারকে দিয়ে কস্টিউম করালো। অভিষেক রায়, যে সাইফ আলী খানের ডিজাইনার, অভিষেক আমাদের বন্ধু, অভিষেক পুরো কস্টিউমটা ডিজাইন করে দিয়েছে। পুরো কস্টিউমটা একটা গামছা দিয়ে করা আর কি, আগের দিনে গামছা পরে খাওয়া যেত। হ্যাঁ, বিয়ে বাড়িতেও দেখেছি আমরা। এন্টায়ার কস্টিউম ইজ ডিজাইনড অন দ্যাট আদল অফ গামছা কালচার। ওরে বাবা, মানে একদম একটা পুরনো হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আপনারা ফিরিয়ে তার কারণ আনলেন। কিন্তু আউটেও যাও, যখন আমরা আউট করেছিলাম উই ওয়ান্টেড টু ক্রিয়েট এ ডিফারেন্স। তো আমরা তখন স্বপ্ন ছিল কলকাতার বুকে কি করে অ্যাকচুয়ালি লখনৌ গড়ে তোলা যায়। দ্যাটস হাউ আউট ওয়াজ বর্ন। মানে এখন খাবার ইজ মোর অফ অ্যান এক্সপেরিয়েন্স। ওই বিরিয়ানিটার স্বাদটাও তো আমরা যারা তথাকথিত আলাদা, বিরিয়ানি খেয়ে বড় হয়েছে তার থেকে একদমই আলাদা, একদমই বাট আলাদা। ইভেন দ্য ফুড বাইরে ডাইনিং ইটসেলফ ইজ মোর অফ অ্যান এক্সপেরিয়েন্স। আজকের দিনে মানুষ কিন্তু খালি খেতে যায় না, মানুষ একটা মেমোরি শেয়ার করতে যায়, যেটা ইট ইজ এজড ইন ইওর হার্ট। এই এক্ষুনি গল্প করছিলাম, তোমার মেয়ে বললো সে যে একটা রেস্টুরেন্টে খেতে গেছে, এটা কি খেয়েছে, ইট শুড বি এজড ইন ইওর মাইন্ড এন্ড হার্ট। একদমই তাই। সেটার জন্য একটু ক্রিয়েট আ স্টোরি, একটা তো স্টোরি ক্রিয়েট করতে হবে। সেই থেকেই আমাদের আউদের জন্ম, সেই থেকে চ্যাপ্টার 2 এর জন্ম। হ্যাঁ, এবং চ্যাপ্টার 2 তে গেলে আমরা সেই পার্ক স্ট্রিটের ওই আমেজটা, চ্যাপ্টার 2 ইজ আওয়ার ট্রিবিউট টু পার্ক স্ট্রিট অফ দ্য 40s, 50s and 60s। একদম তাই। আমি একটা সময় ছিল, আমি 70s বর্ন, কিছুটা দেখেছি। পার্ক স্ট্রিট ওয়াজ দ্য হাব অফ এন্টারটেনমেন্ট ইন ইন্ডিয়া। প্রত্যেকটা রেস্তোরাঁতে লাইভ মিউজিক হতো, জ্যাজ, ব্লুজ, পপ। পার্ক স্ট্রিট হ্যাজ প্রডিউসড ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিশিয়ানস অফ দ্য কান্ট্রি। একদিকে উষা উত্তম, অন্যদিকে প্যাম ক্রেন, অন্যদিকে লুই ব্যাংকস, অমৃত সিং আরোরা, সব লেজেন্ডারি মিউজিশিয়ানসরা কিন্তু পার্ক স্ট্রিটে বাজিয়েছে একসময়। বাট স্যাডলি উইথ দ্য রাইজ অফ দ্য ন্যাক্সালাইট মুভমেন্ট অ্যান্ড উইথ দ্য রাইজ অফ দ্য লেফটিস্ট গভর্নমেন্ট, ওনারা মনে করেছিলেন এটা অপসংস্কৃতি, তাই জন্য না গানের উপর খুব একটা অনেকে মিসকনসেপশন আছে কেন এটা বন্ধ হয়ে গেছে লাইভ মিউজিকটা। এটা কেন বন্ধ হয়ে গেছে উষাদের থেকে শুনলাম আমি গল্পটা। খুব ট্যাক্সটা না রাতারাতি খুব বাড়িয়ে দিয়েছে। লাইভ মিউজিক করতে গেলে দের ইজ এ ক্রুনিং ট্যাক্স বলে, ক্রোনার ট্যাক্স, ট্যাক্স হতো আর কি, এক্সাইজে জমা দিতে হতো বা কর্পোরেশনে বলে। তো ট্যাক্সটা এতটাই বাড়িয়ে দেয় তখন এটা অ্যাফোর্ডেবল হয়নি, তাই জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর আমরা জানো, আমি আমার ভাই দুজনে উই আর মিউজিশিয়ানস, আমরা নিজেরা বাজনা করি। ভাই তো খুব পপুলার একটা ব্যান্ডে বাজায়, লক্ষ্মী চালায়। আমি মিউজিক কম্পোজ করি, ড্রামস বাজাই। তো মিউজিক ইজ ইন আওয়ার হার্ট। তো উই ওয়ান্টেড টু ক্রিয়েট আ প্লেস এখানে আবার সেই 40, 50, 60 দশকের পার্ক স্ট্রিটকে ফিরিয়ে আনতে পারি। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা লাইভ মিউজিক উইথ জ্যাজ, ব্লুজ, পপ, রেট্রো গান যাতে হয়, সেই থেকেই চ্যাপ্টার 2 এর জন্ম। একদম। আর পার্ক স্ট্রিট একটা তো এন্টারটেনমেন্টের কথা বললাম, আমি শুনেছি শঙ্করবাবু ছিলেন আমাদের বিখ্যাত লেখক মণিশঙ্কর বাবু। শঙ্করবাবু আমাকে গল্প করে বলেছেন, উনি তো ডানলপে ছিলেন বহু আগে। একটা সময় মানুষ সারা ইন্ডিয়া থেকে কলকাতায় আসতো বুধবার কাজ করতে, বৃহস্পতিবার কাজ করতো, শুক্রবার হাফ বেলা থেকে তাদের ছুটি, শুক্রবার রাত্রিরে পার্ক স্ট্রিটে গলফ নাইটিং, শনিবার সকালে 1 রাউন্ড অফ গলফ, শনিবার আবার পার্ক স্ট্রিটে খাওয়া দাওয়া, নাইট লাইফ, রোববার যে যার শহরে ফেলে যেত। তো এটা চলেছে বহু বছর ধরে। তো এন্টারটেনমেন্ট মানুষকে দেখিয়েছে কলকাতা, মানুষকে চিনিয়েছে কলকাতা, ভালো খাবার মানুষকে চিনিয়েছে কলকাতা, তার ইতিহাস আছে। বিকজ ক্যালকাটা ইজ দ্য অনলি সিটি ইন দ্য কান্ট্রি, আমি তো বলি ক্যালকাটা ইজ দ্য ফুড ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তার কারণ প্রত্যেকটা খাবারের কিন্তু একটা বৈচিত্র্য এবং তার একটা ডিটেল লেগেসি আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর প্রথম চাইনিজরা কলকাতায় এসে সেটেল করতে শুরু করলো। সো উই হ্যাভ দ্য ফার্স্ট চাইনিজ কমিউনিটি সেটলিং ইন ক্যালকাটা। সেখান থেকে কিন্তু চায়না টাউন বা বউবাজার, যেটা প্রথম চায়না টাউন, তার উৎপত্তি। ওয়াজেদ আলী শাহকে ব্রিটিশাররা লখনৌ থেকে পাঠিয়ে দিল কলকাতা, সেখান থেকে কিন্তু বিরিয়ানির উৎপত্তি। একদম তাই। দিস ব্রিটিশার্স দে ওয়্যার হিয়ার ইন ক্যালকাটা, ওরা ভেবেছিল এটাকে ওদের ক্যাপিটাল বানাবে। ওরা আস্তে আস্তে চলে গেল, কিছু ইন্ডিয়ানদের বিয়ে করলো, একটা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি চলে এলো, সেখান থেকে কিন্তু কন্টিনেন্টাল ফুড এলো। পার্সিস ওয়্যার হিয়ার ইন ক্যালকাটা, সো উই হ্যাভ আ পার্সি ফুড, ফ্রেঞ্চ ফুড, পর্তুগিজ ফুড। সব তো আমরা আজ সন্দেশ আমরা জেনেছি ফ্রেঞ্চদের থেকে, ওরা না থাকলে তো আমরা সন্দেশ জানতে পারতাম না। সো প্রত্যেকটা খাবারের কিন্তু ডিটেল লেগেসি কলকাতাতে আছে, অন্য কোনো শহরে নেই। আমি খুব নিজে খাদ্য রসিক, তো খুব এগুলো বোঝার চেষ্টা করি। ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য অনলি স্টেট ইন দ্য কান্ট্রি যেখানে আফটার এভরি 100 কিলোমিটার দ্য ফুড হ্যাবিট চেঞ্জেস। দক্ষিণ 24 পরগনার খাবার এখন একরকম, উত্তর 24 পরগনার খাবার একরকম, বর্ধমানের খাবার একরকম, হুগলির খাবার একরকম। এভরি 50-100 কিলোমিটার দ্য ফুড হ্যাবিট চেঞ্জেস, দ্য সুইট মিট চেঞ্জেস, মিষ্টি সব আলাদা। এটার এত বড় সাবজেক্ট। তো আই এম প্রাউড টু বি আ বেঙ্গলি ফ্রম ক্যালকাটা। So coming back to what I said, so Kolkata is truly the food capital of the country.
তাই জন্যই ওই চ্যাপ্টার 2 মানে অ্যাংলো ইন্ডিয়ান খাবার, কন্টিনেন্টাল খাবার। অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল খাবার বলতে যেটা আমরা বুঝি, কন্টিনেন্টাল খাবার বলে কিছু হয় না। কারণ আমি আর আমার ভাই লন্ডনে গিয়েছিলাম চ্যাপ্টার 2 খোলার আগে, সবকিছু করার আগে আবার রিসার্চ করতে যাই। তো যেটাকে আমরা এখানে কন্টিনেন্টাল ফুড বলে পারসিভ করি, লাইক টেট্রাজিনি, প্রন ককটেল, সেগুলো লন্ডনে কিন্তু এরা জানেই না। তো কন্টিনেন্টাল মানে হচ্ছে ওই ইংরেজরা চলে গেছে, কিছু এখানে ইন্ডিয়ানদের তারা বিয়ে করেছে, সেখান থেকে একটা খাবার নতুনভাবে উৎসর্গ হয়েছে, দ্যাট ইজ কন্টিনেন্টাল ফুড, উইচ উই পারসিভ অ্যাজ, which is actually Anglo Indian food, কিন্তু আমরা সেটাকে কন্টিনেন্টাল, তার মানে এই যে চিকেন আলা কিভনি আমরা যেটা বলি, absolutely that is Anglo Indian food. আচ্ছা, Ala kiv is not available in Europe, they don't know what is ala kiv. রিসোটোটা একটা, risotto is Italian, ইটালিয়ান, risotto is Italian রিসোটো food. ইটালিয়ান ফুড। ওই যে tetrazzini, fish meunier, these are very very Anglo Indian cuisine. সেই সময় একটা বড় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি না রেলওয়েজে কাজ করতো, ইন্ডিয়ান রেলওয়েজে, এবং সে তখন অনেক সাহেবও ছিল, অ্যাংলো ইন্ডিয়ানও ছিল। সাহেব মানে অ্যাকচুয়াল ইংলিশ পিপল। তো সেখানে দেখবে ওই বিএনআর হোটেল পুরী, মনে আছে কিনা জানি না, সেখানে কন্টিনেন্টাল খাবার ইস্যু স্যার, বিকজ দ্যাটস এ লেগেসি, ওই 1920, 30s, 40s থেকে চলে এসছে। তো এই আর কি কলকাতায় মিষ্টি নিয়ে কখনো কিছু করার কথা মনে হয়নি? মানে আজকাল তো বাঙালি, ওরে বাবা, মিষ্টি একটা বিরাট ডিফিকাল্ট জিনিস। নাম বলতে চাই না, একটা বড় ব্র্যান্ড বম্বে থেকে এসেছিল এখানে, মিষ্টির একটা চেন করেছিল, দেখতে পারেনি। বিকজ মিষ্টি না, মানে বাঙালিদের কাছে মিষ্টি গয়না কেনার মতো। যে একটা ঐতিহ্যবাহী দোকান থেকে গয়না কেনে না, ওখানেই যাবে, কারণ তার মা কিনেছে, তার দিদা কিনেছে, নতুন কোথাও যাবে না। মিষ্টিও সেরকম। আমি যেমন সন্দেশ খেতে ভালোবাসি, আমি ভীমনাগ আর নকুর, উইথ নো অফেন্স মেড টু এনিবডি, সবার সন্দেশই ভালো অফকোর্স, আমি কিন্তু ভীমনাগ আর নকুর ছাড়া কোনো সন্দেশ খাবো না, দ্যাটস মাই ফেভারিট। তো মিষ্টি বাঙালির কাছে কিন্তু লেগেসি ড্রিভেন, ছোট থেকে যেটা খেয়ে এসছে 80% বাঙালির কাছে কিন্তু সেটাই লেগেসি, বাকি 20% হয়তো নতুন কিছু ট্রাই করে দেখলো। তো মিষ্টি আর গয়নার একটা অদ্ভুত সিনার্জি, মানে বাঙালিদের কাছে যারা কলকাতায় বড় হয়েছে, অন্য শহর থেকে আসেনি, তাদের কাছে কিন্তু মিষ্টিটা দেখেছি খুব একটা লেগেসি ড্রিভেন একটা ব্যাপার। মিষ্টি করার সাহস এখনো করে উঠতে পারিনি, করবো হয়তো কখনো, বাট তার জন্য প্রচুর রিসার্চ দরকার। বাঙালি ব্যবসা করতে পারে না, এটা একটা সময় মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা ছিল যে বাঙালি বাণিজ্যে বসতে লক্ষ্মী, কথাটা যেরকম সত্যি, তেমনি বাঙালি সবকিছু করতে পারে কিন্তু ব্যবসা করতে পারে না। কিন্তু আপনি বা আপনারা দুজন দেখিয়ে দিয়েছেন যে বাঙালি চাইলে একটা ব্যবসাকে কোন দূর অবধি সুদূর প্রসারী করতে পারে, মানে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ এবং আশেপাশের যে আমাদের যে রাজ্যগুলো আছে সেখানেও। এই যে উৎসাহ, পুরোটা ঠিক নয় শক্তি, তার কারণ বাঙালি কিন্তু প্রথম দেখিয়েছিল ব্যবসা, উইথ দ্য টেগোর ফ্যামিলি, আর.এন. মুখার্জি, সবাই প্রথম ব্যবসাদার কিন্তু বাঙালিরাই হয়েছিল, এট পার উইথ দ্য মারওয়ারিজ। স্যাডলি যেই কারণে সেই সময় পার্ক স্ট্রিটের এই লাইভ মিউজিক কালচারটা বন্ধ হয়ে যায়, নকশাল মুভমেন্টের সময় আমার মনে হয় অনেকে ভয় পেয়ে গেল, ব্যবসা করতে গেলে যদি কোনো অসুবিধা হয়, তখন বাঙালিদের মাথায় এটা মানে মনে এলো পরের প্রজন্মকে হয়তো ব্যবসায় আসতে দেবো না, তারা চাকরি বাকরি করুক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক বা ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক। একটা ধারা বহুদিন ধরে চললো, আমরা সেই সময়ই বড় হয়েছি, আই ওয়াজ বর্ন ইন 70s, আমরা সেই সময় বড় হয়েছি। কিন্তু ইদানিংকালে দেখছি লাস্ট 5-7 বছর 10 বছর প্রচুর বাঙালি ব্যবসাদার আবার মানে বাঙালি আবার ব্যবসামুখী হয়ে পড়েছে, নেক্সট জেনারেশন অনেকে ব্যবসায় আসছে। বাট স্যাডলি হ্যাঁ, আমাদের পরের প্রজন্মের পরের প্রজন্মের বাঙালি যারা রয়েছে অনেকেই দেখছি তারা সব বিদেশে সেটেল হয়ে যাচ্ছে, মানে যাদের এখন বয়স 20-22 বছর 25 বছর, বাইরে পড়তে গিয়ে, ইফ নট বাইরে, কলকাতার বাইরে। সেটা আমার খুব খারাপ লাগে, কারণ আমি নিজে খুব প্রাউড টু বি আ ক্যালকাটান অ্যান্ড বিং আ বেঙ্গলি। আমার মনে হয় সবাই যদি আমরা বাইরেই চলে যাই, তাহলে কলকাতাটাকে মানে বাঁচাবার দায়িত্বটা আমাদেরই। এবং ট্রাস্ট মি, ক্যালকাটা ইজ দ্য বেস্ট প্লেস টু লিভ ইন। আমি তো সব জায়গায় যেতে হয় আমাকে কাজের জন্য, কলকাতা ইজ দ্য বেস্ট প্লেস টু লিভ। এত লাইভলি জায়গা আমার মনে হয় না ইন্ডিয়াতে কোথাও আছে, কস্ট এফেক্টিভ। এখনো কলকাতায় 100 টাকায় মাছ ভাত পাওয়া যায়, আমার মনে হয় না আমার ইন্ডিয়ায় কোনো শহরে কোথাও, ভুবনেশ্বরে বোধহয় পাওয়া যাবে না এটা। কস্ট অফ লিভিং ইভেন টুডে ইজ মাচ চিপার, বলবো না, ইটস লাইক বেটার দ্যান মেনি আদার প্লেসেস। এখনো আমরা গর্ব করে পুরো কলকাতায় রাত্রে 2-2-2:30 অব্দি মহিলারা বাইরে ঘুরতে পারে, আমার মনে হয় না কোনো তাতে কোনো সেফটি ইস্যুস আছে বলে। অ্যান্ড উইথ দ্য কারেন্ট গভর্নমেন্ট ইন প্লেস, আমার মনে হয় অনেক চেষ্টাও করেছে কলকাতাকে সাজিয়ে গুজিয়ে
রাখার, এবং দ্যার হ্যাজ বিন এ হিউজ লিপ। আমরা 15 বছর আগে যেভাবে কলকাতাকে দেখেছি বা আজকে, হ্যাঁ, সবকিছুর একটা তো লোকে কিছু জিনিস ভালো লাগবে, কিছু জিনিস ভালো লাগবে না, সেই নিয়েই তো একটা মত অমত নিয়েই আমরা মানুষ সম্প্রদায়। বাট কলকাতা কিন্তু হ্যাজ ডেফিনেটলি গন ফর আ বিগ চেঞ্জ, ফর গুড। অনেক রাস্তাঘাট পরিষ্কার হয়েছে, নতুন যেই সব শহরতলি গজিয়ে উঠেছে, লাইক এ নিউ টাউন, রাজারহাট, সত্যি তো দেখার মতো করে উঠেছে। এবং একটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, এই যে একটা অনেক জায়গায় শুনে কলকাতায় তো কিছু হয় না, কিন্তু হয় না কেন? তার কারণ আমরা সবাই কলকাতা সম্পর্কে খারাপ বলি, তো বাইরে গিয়ে লোকে সেটাই জানছে। সো উই শুড নট সে ব্যাড অ্যাবাউট দ্য স্টেট। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি, আমি তুমি যারা রয়েছে, দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স অফ ক্যালকাটা, এই সিভিক সেন্সটা নিজের ভেতর রাখতে। এই সেদিন বাইরে গেলাম অ্যামস্টারডামে, কি পরিষ্কার, কিন্তু সেই মানুষটাই কলকাতায় এসে একটা সিগারেটকে প্যাকেটটা কিন্তু রাস্তায় ফেলে। একদমই তাই। ওয়াই? এটা তো নিজের ভেতরে আসা উচিত। আমরা সবাই মিলে যদি দায়বদ্ধ হই, যারা সো কল শিক্ষিত বলে নিজেদের, তাহলে তো আমার মনে হয় উই ক্যান চেঞ্জ দ্য সোসাইটি। মিউজিকের সাথে তো আপনার অনেক দিনের যোগাযোগ, মানে ছোট থেকেই হয়তো মিউজিক একটা। আমি তো গান বাজনা করবো বলেই এসেছিলাম, মানে জীবনে বড় হচ্ছিলাম, বাট মেবি লাইফ হ্যাড আদার ডেজ। এবং আমি যদি খুব ভুল না করি, আপনি কিছুদিন নিজে চাকরিও করেছিলেন, তারপরে ব্যবসার জগতে। তো আমি গান বাজনা করবো বলে এগিয়েছিলাম, বম্বে যাই, 8-9টা বাংলা ছবিতে মিউজিকে করেছি, মিউজিক ডিরেক্টর। 91, 92, 93, 94, 95, 96 ওই সময়টা প্রচুর বাংলা পুজোর গানের অ্যালবামে শুট। ইনফ্যাক্ট পুজোর গানের অ্যালবামে বোধহয় ম্যাক্সিমাম শুট আমরাই করেছি ওই সময়টা। আচ্ছা। শানুদার, কুমার শানুর 4টে অ্যালবাম আমাদের মিউজিক করা, অমিত কুমারের 3টে অ্যালবাম, অভিজিৎ সিঙ্গার, অভিজিৎদার প্রথম বাংলা পুজোর গান আমাদের করা, উষাদির অ্যালবাম, প্রচুর, আলকাজির, মানে প্রচুর গান করেছি একসময়। তারপর যা হয়, আমরা মধ্যবিত্ত ঘর থেকে বড় হয়েছি, বাড়ি থেকে বললো না এবার আই থিঙ্ক মানে একটু চাকরি বাকরি করা দরকার, চাকরিতে চলে গেলাম, শিখলাম। লাকিলি দেউতে ছিলাম, দেউ আমাকে জাপান পাঠায়, জাপানে ছিলাম বেশ কিছু বছর, সেখান থেকে লাইফের আসল ডিসিপ্লিনটা শিখলাম, হোয়াট ইজ ডিসিপ্লিন অল অ্যাবাউট। চাকরি করলাম কিছুদিন, তারপর কলকাতায় এসে ব্যবসা শুরু করি। এটা আপনি বলছেন, এই যে ব্যবসাটা শুরু করছেন, এটা কত, ওই সময়টা কোন সময় হবে? 2003 ডিসেম্বর। তখনকার যে রাজনৈতিক পরিবেশ, যে পরিবেশে আপনি ব্যবসা শুরু করেছিলেন, আজকে আপনি বললেন যে কলকাতার এই যে উন্নতি, একটা বিশাল ডিফারেন্স, মানে তখন নিশ্চয় উন্নতি হয়েছে। দেখুন, মানুষ তো সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করে, তখনকার মতো উন্নতি হয়েছে, এখনকার মতো উন্নতি হচ্ছে। তো উই শুড অ্যাডাপ্ট টু চেঞ্জেস। তো আর আপনার সাথে তো বিভিন্ন মানে গুণী মানুষের সংস্পর্শে আপনি এসেছেন, তার মধ্যে রাহুল দেব বর্মনের একটা বড় ব্যাপার আমরা শুনেছি, জানি। রাহুল দেব বর্মনকে যখন প্রথম আমি দেখি, আমার বোধহয় তখন ওই ক্লাস 3-4-এ পড়ি, কারণ আমরা গড়চা রোডে থাকতাম। আমাদের বাড়ি 4-5টা বাড়ি পরে আমার এক বন্ধু ছিল দোয়েল ছিল বাদল ভট্টাচার্যের মেয়ে। বাদল ভট্টাচার্য ছিল আরডি বর্মনকে আমরা রাহুল আঙ্কেল বলতাম, আমি রাহুল আঙ্কেল বলতাম, কারণ দোয়েলও রাহুল আঙ্কেল বলতো, আমিও রাহুল আঙ্কেল বলতাম। তো রাহুল আঙ্কেল কলকাতায় এলেই পার্ক হোটেলে থাকতেন, আর সারাদিনের জন্য চলে আসতো বাদলদার বাড়িতে। আবার বাদল দা বলতাম, আমি বাদল আঙ্কেল বলিনি কখনো। সেখানে সারাদিন ওদের গানের, বাংলা ছবির গানের সিটিং, ওখানে আড্ডা, খাওয়া দাওয়া, কোনো দিন রাত্রির ওখানে থেকেও গেছেন। দোয়েল তখন নিয়ে গিয়ে আলাপ করাতো, মানে প্রথম দিকে আলাপ করে গিয়ে পরে চিনতো, আমরা রেগুলার যেতাম, দূর থেকে দেখতাম বাংলার পুজোর গানের সিটিং হচ্ছে, বাংলা ছবির গানের সিটিং হচ্ছে ওই বাড়িতে। মানে অনেক 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 স্মৃতি। আশাজিকেও প্রথমে আমি কিন্তু ওই বাড়িতেই দেখি। আচ্ছা। 1989-90। আচ্ছা। 88-89-90। হোপ 86 একটা খুব বড় অনুষ্ঠান, স্টেডিয়ামে হয়েছিল। 89-90 বুঝতে পেরেছি। ইনফ্যাক্ট আমার মনে আছে একটা বাংলা ছবি হয়েছিল, ছবিটার নামটা আমার মনে নেই, পরে ওই গানটা হিন্দিতে শ্বেত পাথরের থালায় ইউজ হয়েছিল। সেই গানটার সিটিং আমি দেখেছিলাম সামনে। গানটা ওই অমিতদারই গান ছিল, মন থেকে মন নিয়ে কি করে যে যাব, পরে ওটা 1942-তে ইউজ হয়। ওই গানটা আমার সামনেই আর কি, মানে এখনো শুনলে আমার গায়ে কাটা দিয়ে ওঠে। অনেক গান, একটা ছবি হয়েছিল, নামটা বুম্বাদা, ওটার ভিডিও ছিল অহংকার ও সামথিং লাইক দ্যাট। আচ্ছা। তো ওটারও সিটিং ওখানে দেখেছি আমরা বসে। অহংকার তো খুব বিখ্যাত ছবি, দেবশ্রী রায়ের সাথে ওনার একটা খুব ভালো কাজ। অহংকার নয়, সরি, মানে এর মতো ফিল্ম ওয়াজ, গানটা একটু মনে পড়ছে, মৌমাছি করে কেন গুনগুনে, আমাকে এটা গান ছিল, সামনে হারমোনিয়াম বাজিয়ে উনি করছেন, মানে ওনাকে সামনে থেকে ওইভাবে দেখা। আর
অনেক 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 ঘটনা মনে পড়ে। আমাদের আমাদের বাড়িটা এখানে, 4টে বাড়ি পরে ওনাদের বাড়ি ছিল, আর মাঝখানে একটা, এখন আমাদের ভাষায় লন্ড্রি, ধোপা বস্তু, এটা আয়রন ম্যান। ওনার ড্রেস ছিল ওয়াজ ফিক্সড, সিল্কের লুঙ্গি আর ফতুয়া। অনেকগুলো ফতুয়া নিয়ে এসছে নিজে, ওখানে দাঁড়িয়ে ইস্ত্রি করাচ্ছে, আবার ওখান থেকে নিয়ে যাচ্ছে। একদিন না, দিনের পর দিন দেখে গেছি। মানে নিজের হাতে নিজের কাজ। উনি আর বাদলদা এসছে আড্ডা মারতে মারতে, সিগারেট খেতেন, আবার ওখানে দিয়ে গেছে। বুঝতে পেরেছি, মানে এইগুলো একটা এক্সপিরিয়েন্স। বিরাট স্মৃতি। এখন লোককে বললে হয়তো বিশ্বাসই করবে না যে আর.ডি. বর্মন সো ক্লোজ টু আস। আমার নামে চিনতেন, আমার ডাকনাম মুন্না, নামেও চিনতেন। দোয়েলের বন্ধু মুন্না এসছে। আচ্ছা, কত হিন্দি ছবির গান বম্বেতে রেকর্ডিং হয়েছে, দোয়েল ক্যাসেট নিয়ে এসছে, আমরা কত আগে শুনতাম। মানে সেই গানের একটা পরিবেশ তখন 1942 অনেক আগে শুনেছি আমরা। বুঝতে পেরেছি। 1942 আগে একটা ছবি এসেছিল ঘাতক, রিলিজ হয়েছিল পরে, সানি দোয়েলের। ঘাতকের গান শুনেছিলাম, দ্রোহীর গান শুনেছি। দ্রোহী একটা ছবি ছিল, এসপির গান ছিল, এসপি বালাসুব্রমণিয়াম। তো তখন সব গানগুলো বম্বেতে রেকর্ডিং হতো, দোয়েল যেত। ইনফ্যাক্ট দোয়েলকে নিয়ে একটা গানও আছে আর.ডি. বর্মনের, দোয়েলের নাম দিয়ে গান করেছিল, বাংলা গান। ও, বাদলদাকে নিয়েও গান করেছিলেন, মজার গান। বুঝতে পেরেছি, মানে এই সব এক্সপিরিয়েন্স গুলো ছিল। তো নিজের পাবলিক রিলেশনের এই যে সংস্থা যেটা আপনি তৈরি করেছেন, সেই সময় যে কাজগুলো আপনি করেছেন, আজকে তো অনেক সংস্থা রয়েছে, কিন্তু যখন আপনি শুরু করেছেন সেই সময় কলকাতার বুকে হয়তো সেইভাবে পাবলিক জানতোই না। আমার তো মনে আছে বাড়িতে মাকে কেউ আত্মীয় হলে বা কেউ জিজ্ঞেস করতো আমি কি করি, মা বলে দাঁড়ান ওকে জিজ্ঞেস করি, বুঝতে পারতো না কি করি। এই যে কর্পোরেট কমিউনিকেশনস বা পাবলিক রিলেশনস বলে যে একটা সাবজেক্ট আছে, এটা কি হয়, এখন তো সব ইউনিভার্সিটিতে মাস কমের কোর্স হয়। তখন কি ছিল না, যেগুলো পিএসইউ ছিল, লাইক কোল ইন্ডিয়া বা রেলওয়েজ বা ব্যাংক, তাদের একটা কর্পোরেট কমিউনিকেশন ডিপার্টমেন্ট থাকতো। এরকম যে কনসালটেন্সি আলাদাভাবে হতে পারে, যাকে মানে কর্পোরেটরা হায়ার করবে, দিল্লি বম্বেতে ছিল, বাট কলকাতায় কিন্তু তখন আর শুরুই হয়নি। আই থিঙ্ক উই ওয়ার দ্য ফার্স্ট টু স্টার্ট দ্যাট সেই সময় 93। তো আমরা শুরু করি এবং খুব কম সময়ের ভেতরই মানে উই ওয়ার ভেরি সাকসেসফুল, এবং ইভেন টুডে উই আর দ্য লার্জেস্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া। এবং সেই সময় আমাদের প্রথম ক্লায়েন্ট ছিল WBIDC, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে প্রচুর কাজ করেছিলাম সেই সময়। দ্যাট গেভ আস আ হিউজ প্ল্যাটফর্ম ইন দ্য ফিল্ড ইন দ্য সোসাইটি। এবং সোমনাথ চ্যাটার্জির সাথেও আপনার একটা, সোমনাথ বাবু তো আমার জীবনের একটা, হি ওয়াজ আ ফাদার ফিগার টু মি। তো অনেক কথাই বলতে হয়, মানে উনি মানে প্রথম যখন আমি এই পিআর এর আইডিয়াটা শেয়ার করি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাচিভমেন্টগুলো অন্য রাজ্যে তুলে ধরা উচিত, হি ওয়াজ দ্য ফার্স্ট হু গট কনভিন্সড ইন মাই আইডিয়া, উইথ মাই আইডিয়া। এবং উনি প্রথম কিন্তু আমাকে সুযোগটা দেন, প্ল্যাটফর্মটা দেন, এবং সেখান থেকেই মানুষের সাথে আমার যোগাযোগ শুরু। পিআরএনসি আমাদের এখন বর্তমানে যে কাজগুলো করেন তার মধ্যে ছবির কাজ তো প্রচুর করছেন বোধহয়। না, ফিল্ম আমাদের কখনোই প্রায়োরিটি ছিল না, একদমই না। আচ্ছা, আমরা মোস্টলি কর্পোরেট পিআর করি, মোস্টলি পিএসইউস, ব্যাংক, টেলিকম, আইটি, ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, ফিল্ম ইজ আ ভেরি ভেরি স্মল এরিয়া, মানে মেন ভলিউম কামস ফ্রম, এরকম ভাবে করেন না কখনোই করিনি। মানে ফিল্ম হয়তো আমরা করি অনেক, আমরা করণ জোহরের পুরো ইস্টার্ন ইন্ডিয়ার লেকটা আমরাই করি ফর মেনি ইয়ার্স, টি সিরিজের পুরোটা আমরাই করি। বাট ফিল্ম ভলিউম ইজ ভেরি ভেরি লেস, মানে পিআর এর যে এন্টার ভলিউম উইচ উই হ্যাভ, কর্পোরেটটাই বেশি, কর্পোরেটই করি আমরা। ফিল্মের একটা আলাদা টিম আছে, তারা করে ফিল্মের লাইফস্টাইল বলি আমরা ওটা, বাট দ্যাটস আ ভেরি মিনিস্কিউল আর কি। এবারে যে বিষয়টা বলবো সেটা আপনার খুব মানে আমরা আজকাল আপনাকে ভালোভাবে ওই বিষয়টার সঙ্গে যুক্ত থাকতে, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ নিয়ে আপনি প্রচুর কাজ করছেন এবং বিভিন্ন সংস্থা যেটার সাথে আপনি যুক্ত। এটা একটু বলুন যে এই শখটা কি আগে থেকে ছিল নাকি এটা হঠাৎ করে করেছেন বা এখন? ওয়াইল্ড লাইফ শখ নয়, ওয়াইল্ড লাইফ তো আমার মনে হয় নেচার, রাদার ওয়াইল্ড লাইফ না। প্রত্যেকটা মানুষের ভেতরে এটা ইন্ডাক্ট করা উচিত। নেচার ইজ সামথিং which will give you peace of mind, which will make you a better human being, which will motivate you to do more. At least আমাকে তো করেই ফর শিওর। অনেক ছোটবেলা থেকেই ওয়াইল্ড লাইফে যাই। আমার দাদু ছিলেন, দাদু গভর্নমেন্টের, দাদু ওয়াজ অ্যান আইএস অফিসার, এবং দাদু সেই সময় তো শিকার ওয়াজ অ্যালাউড, ওই সময় দাদুরা যেতেন শিকার করতে। দাদুর মুখে প্রচুর শিকারের গল্প শুনেছি, দাদুর ট্রফি দেখতাম ছবিতে, এবং দাদুর সাথে বেতলা ফরেস্ট গেছি, শিমলিপাল গেছি, এবং ছোট থেকেই মানে জঙ্গল আমাকে সাংঘাতিক ভাবে আকর্ষণ করতো। এবং পরে যখন আমি মানে একটু বড় হতে শুরু করি, নিজে জঙ্গলে যাওয়ার মতো একটা জায়গায় এলাম। প্রত্যেক বছর একবার দুবার করে জঙ্গল যেতাম। এখন তো জঙ্গলটাকে আমি একটা সিরিয়াস প্রফেশন বলবো না, টেকিং ইট আ সিরিয়াস চ্যালেঞ্জ ইন মাই লাইফ, ইন মাই ক্যারিয়ার। মানে আমরা কিন্তু উই ডু আ লট অফ ওয়ার্ক অন ওয়াইল্ড লাইফ। একটা হচ্ছে আমাদের একটা এনজিও আছে নিউজ বলে,
নেচার এনভায়রনমেন্ট এন্ড ওয়াইল্ড লাইফ সোসাইটি। আমরা রেস্টোরেশন অফ ম্যানগ্রোভস করি সুন্দরবনে। হ্যাঁ, সুন্দরবনে যে ম্যানগ্রোভস আছে সেগুলো রেস্টোরেশনের কাজ করি। আমরা খুব পুরনো ম্যাগাজিন চালাই 25 বছর বলে ধরে, এনভায়রন বলে, which is the oldest wildlife magazine in the country. Oldest ইংরেজিতে, oldest and the only one বোধ, ইংরেজিতে আর কোনো ওয়াইল্ড লাইফ ম্যাগাজিন বেরোয় না, চলে যাচ্ছে। আমার কাকা চালাতেন, লাস্ট 10 বছর ধরে আমি দায়িত্ব নিয়ে সেটাকে চালাই। তো জঙ্গলটা তো এমন হয়ে গেছে, আমি যদি 15-20 দিন বা 1 মাসের ভিতরে একবার জঙ্গল না যায় না, আই ফিল মানে একটু অসুবিধা হয়ে যায় আমার, একটা মানে সিস্টেমের মানে নার্ভ ব্রেকডাউন হয়ে যায় আমার। বেশ কিছু বইও তো বেরিয়েছে, 3-4টে বই। আমার 4টে বই আছে, একটা আইটিসি করেছে, একটা রূপা থেকে বেরিয়েছে, রূপা পাবলিকেশনস, ওটা গুজরাট গভর্নমেন্টের করেছি, মানে ওয়াইল্ড গুজরাট বলে। আচ্ছা। একটা এখন বই বেরোচ্ছে হারপার কলিন্স থেকে। আচ্ছা। আর একটা বইয়ের কাজ চলছে, মায়া পাবলিকেশনস করছে, দ্বীপ প্রকাশন একটা করছে। এগুলো সবই ওয়াইল্ড লাইফ, সবই ওয়াইল্ড লাইফ, মোস্টলি টাইগার কনজারভেশনের উপর। বুঝতে পেরেছি। তো এই যে জঙ্গলে ঘুরতে যান, এটাতে তো একটা ভীষণ ভাবে একটা জঙ্গলের প্রতি একটা ভালোবাসা রয়েছে, এবং এই যে বন্য প্রাণী সংরক্ষণের ব্যাপারটা, তো আজকে কলকাতায় দাঁড়িয়ে এই মানে অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে কিরকম পান? যারা ওয়াইল্ড লাইফের সাথে যুক্ত করা একটু ইন্টারেস্ট যাদের আছে তাদের পাই, তবে এটা ভাল লাগে। আজকাল প্রচুর মানুষ দেখি বার্ডিং এর প্রতি আগ্রহ বাড়ছে, মানুষের ওয়াইল্ড লাইফের প্রতি আগ্রহ বাড়ছে, পেটসদের প্রতি আগ্রহ বাড়ছে, বাট দ্যাট ইজ অলসো ভেরি মিনিস্কুল। আরো বেশি আমার মনে হয় সচেতন হওয়া উচিত। এই যে মানে গরমকালে এত গরম করে কিছুই না, সবাই যদি বাড়ির বারান্দায় একবার বোল করে জল রেখে দেয়, যাতে পাখিরা একটু ভালো মানে গরমে জল খেয়ে যেতে পারে, তাহলে উই ক্যান সি আ বেটার ওয়ার্ল্ড। এটুকুই বলতে পারি, উই ক্যান সি আ বেটার ওয়ার্ল্ড। একটা সময় ছোটবেলায় আমাদের সাউথ ক্যালকাটাতেও কোকিলের ডাকে ঘুম ভাঙত, তার তো দেখতেই পাই না, আওয়াজই শুনতে পাই না, চড়ুই পাখি দেখতেই পাই না, বোধহয় এটা এক্সটিন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা সবাই যদি উদ্যোগটা নিই, এবং সবাই যদি মানে এর জন্য বিরাট বাড়ি থাকতে হবে না, সবাই যদি একটু রিসার্চ করে কোন পাখি বা কোন বাটারফ্লাই কোন গাছকে বা কোন প্লান্টকে অ্যাট্রাক্ট করে, সেই মতন যদি আমরা গাছ প্লান্ট করি আমাদের বারান্দায় বা জানলার পাশে, ঠিক সেই পাখি কিন্তু ওখানে আসবে সেই ফল খেতে। তো দিস উইল অ্যাড লট অফ ভ্যালু ইন আওয়ার সিস্টেম, উই উইল সি আ ব্রাইটার ওয়ার্ল্ড। চোখ বন্ধ করে উই ক্যান সি আ ব্রাইটার ওয়ার্ল্ড সকালে ঘুম থেকে উঠে। এটা একজনের পক্ষে তো এটা করা সম্ভব নয়। আমি তো বলবো এটা বাচ্চাদের কারিকুলামে ঢোকানো উচিত স্কুলে, আই উড সে বাচ্চাদের কারিকুলামে ঢোকানো উচিত, হাউ টু কো এক্সিস্ট উইথ অ্যানিমালস। কারণ সত্যি কথা বলতে কি, আমরা তোদের জায়গা এনক্রোচ করে ফেলেছি। ছোটবেলায় শুনেছি তোমার এই গলগ্রিন, দিস ওয়াজ আ পার্ট অফ সুন্দরবন, এখন সেখানে একটা বসতি হয়ে গেছে, নিশ্চয়ই হবে, বাট not at the cost of their life. So there has to be a mix of both. There has to be a check and balance. মানুষের মধ্যে এই সচেতনতাটা থাকাটা খুব দরকার, এবং এর জন্য স্কুলের কথাটাও আপনি বললেন, ছোট ছোট বাচ্চাদেরকে যদি and we need to learn to coexist with animals. এই রাজারহাটে আজকে একটা বিরাট মেনেজ হয়ে দাঁড়িয়েছে র্যাটল স্নেক, মানে কেউটে সাপ, চন্দ্রবোড়া, এগুলো আমি শুনেছি, মানে বড় বড় হাউস। রাজারহাট তো একসময় it was their habitat, সেখানে মানুষ বাড়ি করেছে, সুতরাং সাপ দেখলেই তাকে মেরে ফেলা একদম উচিত নয়। We should know the basic do's and don'ts. একটা অ্যানিমাল যদি সামনে চলে আসবে, একটা ইনসেক্ট চলে আসবে, রেপটাইল সামনে চলে আসবে, তার জন্য কি করা উচিত সেটা আমার মনে হয় প্রচার করা উচিত, যাতে we should learn to coexist with animals. আপনি আপনার সঙ্গে আমি একবার কথা বলে জানতে পেরেছিলাম যে সত্যজিৎ রায়কেও আপনি খুব ছোটবেলায় আপনার বাড়ির পাশে একটা চাইনিজ রেস্তোরাঁ ছিল, সেখানে উনি আসতেন, এবং তা আপনি সত্যজিৎ রায়কে, তো সেই সময় কি ওনার সাথে ব্যক্তিগত কোনো? আমাদের পাশে একটা রেস্টুরেন্ট ছিল কিংবা বলে, সেই সময়কার কলকাতার খুব একটা নামি রেস্টুরেন্ট, পাশের বাড়িটাই মানে জাস্ট নেক্সট টাইম, সেখানে প্রচুর মানুষ আসতেন খেতে। সত্যজিৎ রায় অনেকবার দেখেছি ওনাকে খেতে আসতে ওখানে। আমি দেখেছি সেই সময় ফারুক শেখ একজন নবীনদা ছিলেন, তিনি আসতেন কলকাতায় এলে। ফুটবলাররা ভীষণ আসতো, চিমা ওকারি, চিমা আমাদের যে নাইজেরিয়ান ফুটবলার প্রথম, তো চিমা আসতেন। ব্যক্তিগতভাবে তার জানি। তো আপনি কিছুক্ষণ আগে আমার সাথে কথা প্রসঙ্গে বলছিলেন যে এখনকার জেনারেশনটা বাইরে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা পড়াশোনা করে চাকরি করে সেটেল করছে কলকাতায়। এই যে একটা ভাব ধারণা তৈরি হয়ে গেছে যে কলকাতাতে কিছু হয় না, কিন্তু কলকাতায় কিন্তু একটা সময় ট্যালেন্টদেরকে জন্ম দিয়েছে এবং তারাই গিয়ে কিন্তু ভবিষ্যতে অনেক ভালো ভালো। এইটা কিভাবে বন্ধ করা যাবে, বা এই জেনারেশনকে? কলকাতায় ভীষণভাবে অনেক কিছু হয়, এই যে একটা মিথ, এই মিথটা আমরা বাঙালিরাই তৈরি করেছি, কলকাতা কিছু হয় না। আমি মানে আমার
সরি ইফ আই এম সেইং সামথিং লাউড, আমাদের সবাই মিলে এটা দায়িত্ব নেওয়া উচিত। উই শুড বি প্রাউড অফ আওয়ার সিটি অ্যান্ড আওয়ার স্টেট। আমাদের বলা উচিত হ্যাঁ কলকাতাতেই সবকিছু হয়, ইউ মাস্ট কাম ব্যাক টু ক্যালকাটা। এটা করে যদি আমরা সবাইকে ফিরিয়ে আনতে পারি, আই এম শিওর উই উইল এগেইন গো টু আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। মানে এই আমাদের এই কনসিয়াসনেসটা সবার আগে এটা আনা দরকার যে কলকাতাতে কিছু হচ্ছে এবং কলকাতার জন্য এত বড় সিলিকন ভ্যালি হচ্ছে, এত নতুন নতুন কোম্পানি আসছে, তারা তো এখান থেকেই ম্যান পাওয়ার নিচ্ছে, বাইরে থেকে মানুষ কাজ করতে আসছে না। আর নিজে ব্যবসা করতে গিয়েও তো আপনি প্রচুর লোককে অ্যাকোমোডেট করছেন এবং তাদের তো মধ্যে বাঙালির সংখ্যাই তো বেশি মনে হয়, ম্যাক্সিমাম বাঙালি। ম্যাক্সিমামই বাঙালি। মানে বাঙালিরা তাই না, এফএনবি ইন্ডাস্ট্রি সাচ আ বিগ ইন্ডাস্ট্রি। আমি যখনই কলকাতার বাইরে যাই, বম্বে, দিল্লি, এনি হোটেল, ম্যাক্সিমাম স্টুয়ার্ড, কিচেন যাকেই দেখি আপনি 4% বেঙ্গলি। তারা কেন ওদের এখানে চলে আসে? এত হোটেল হচ্ছে, এত রেস্টুরেন্ট হচ্ছে, কাম ব্যাক টু ক্যালকাটা। তো কলকাতাতে ব্যবসা করার যে পরিবেশ আপনি বলছেন এখন পরিবর্তন হলেও রয়েছে, এবং যদি কেউ চায় নিজের কিছু শুরু করতে তাহলে সে ভালোভাবেই সেটা করতে 100% করা উচিত। একদমই তাই। শুধু নিজের প্যাশনটাকে রাখতে হবে, ডেডিকেশনটাকে ফলো করতে হবে, দ্যাটস ইট। আর কিছু না, সবভাবে ব্যবসা করতে। আর গান শোনেন? নতুন গান এখন শোনেন? সব সময় আলাদা করে গান শোনার সেভাবে সময় ওঠে না। সকালে আমি যখন 1.5 ঘন্টা ওয়ার্কআউট করি, সেই সময় পুরোটাই গান শুনি। গাড়িতে যতক্ষণ থাকি গান শোনার চেষ্টা করি। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে যেটা আপনাকে বলে আমি শেষ করব সেটা হচ্ছে যে এখনকার ইয়ং জেনারেশন অনেকের মধ্যেই ট্যালেন্ট রয়েছে, যারা নিজের কিছু করতে চায় কিন্তু ফান্ডিংটা তাদের কাছে সমস্যা। তো তারা কিভাবে নিজেদের এই কাজটা বা বলুন তাদের স্বপ্নটাকে মানে রূপ দেবে নিজের মতো করে, সেটা যদি আপনি একটু বলেন। আমি একটা কথা বলবি, সত্যি মানে এটা কোনো জ্ঞান নয়, আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ব্যবসা করতে গেলে সত্যি পয়সা দরকার হয়, বুদ্ধির দরকার হয়, কন্ট্যাক্টসের দরকার। তারপরে হ্যাঁ বেসিক একটা ফান্ডিং তো দরকারই, বাট দ্যাটস ভেরি বেসিক। অ্যান্ড ইফ ইউ হ্যাভ আ প্রপার প্ল্যান ইন প্লেস, দেয়ার উইল বি পিপল টু ফান্ড ইউ। বন্ধু বান্ধব বা প্রফেশনাল জায়গা থেকে ব্যাংক ক্যান ফান্ড ইউ। বাট হ্যাঁ, ইউর ভিশন হ্যাজ টু বি 100% ফুল প্রুফ, মিশন হ্যাজ টু বি ফুল প্রুফ, কাজের সাংঘাতিক প্যাশন থাকতে হবে। লোকে এখন প্রচুর মানুষ যে রেস্টুরেন্টের ব্যবসা আসতে চায়, পিপল ফিল দ্যাট ইটস আ ভেরি গ্ল্যামারাস বিজনেস, রোজ কাগজে ছবি বেরোয়। বাট রেস্টুরেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট বিজনেস অন আর্থ। তার কারণ একটা রেস্টুরেন্ট করতে গেলে সব থেকে আগে ইউ নিড টু নো হোয়াট ইজ আর্কিটেকচার, restaurant designing and planning. You need to know F&B, food and beverage. You need to know service. You need to know accounts. You need to know IT. And এখন খাবারের ব্যবসাটা পুরোটা সুইগি জোম্যাটো ড্রিভেন। Food is more of a IT business than a normal food business. So there are, and finally, last but not least, HR. এত মানুষকে নিয়ে চলতে হয়। So you have to have all this aptitude in you. আমি তো একাদমিক, I'm not a HR ম্যানেজমেন্ট গ্রাজুয়েট, আমি MBA করেছি, বাট আমি একটা F&B গ্রাজুয়েট। সবকিছু তো আমাকে নখদর্পণে রাখতে হবে। F&B is one of the most difficult business. But yes, as I said, আমার ভাইও হোটেল ম্যানেজমেন্ট পড়েনি, কিন্তু আমাদের এই প্যাশনটা ছিল, আমাদের ডিটেলিং এর একটা সাংঘাতিক অভ্যেস সবকিছুতে। বিকজ আই ফিল গড ইজ ইন ডিটেলস। ডিটেলিং ছাড়া কোনো কাজ করা যায় না, প্রত্যেকটা জিনিসের রুট থেকে শিখতে হবে। আর দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। লিফটে করে কিন্তু সাকসেস পাওয়া যায় না, প্রত্যেকটা জিনিস ঠেকে শিখতে হবে। কাজের খাতিরেই হোক, নিজের যোগ্যতায় হোক, প্রচুর বিখ্যাত মানুষের সংস্পর্শে এসেছেন, কিন্তু যদি আপনাকে একদিনের জন্য বলা হয় যে অবসর বা নিজের মতো করে কাটাতে চান, কিভাবে কাটাতে পারবেন? আমি তো নিজের মতন করেই কাটাই, বাট তার ভেতর নিজেকে প্রায়োরিটাইজ করে ফেলি। সারাদিন নিজের মতন করেই কাটাই, নট আনসারেবল টু এনিবডি, বাট ইয়েস তার ভেতর প্রায়োরিটাইজ করে নিই। বই পড়া, গান শোনা, দিস গিভস মি দ্য এনার্জি। একটু নেচারের সাথে সময় কাটানো, সেটাও করি। এই তিনটা থেকে আই গেট এনার্জি, সেটা পরিস্ফুটিত হয় আমার ব্যবসার কাজে। সুনন্দিনীর আড্ডায় আজকে আমরা যার সাথে কথা বললাম, তিনি নিজের একটি বড় সাম্রাজ্য গড়ে তুলেছেন নিজের যোগ্যতায়। আরেকটা কথা বলতে সত্যি চাইবো, সেটা হচ্ছে যে তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্নকে বাস্তব রূপ দেন। আজকের আলোচনায় উঠে এসেছে তার জীবনের নানা ওঠাপড়ার কথা। দেখতে থাকুন, শুনতে থাকুন সুনন্দিনীর আড্ডা।